যে দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি, সেই দেশের শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9 মানে তোমাদের টার্গেট প্রশ্ন সংকলন যে বইটি রয়েছে সেখানে সেকেন্ড ইউনিটের পানিপরল মুক্তেশ্বর স্কুল, এই স্কুলটির ভৌতবিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন আমরা দেখে নেব। ওকে, আর আজকের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা বলে দিই। ক্লাস 9 মানে তোমাদের মঙ্গল, বৃহস্পতি, শনি আর সোম, বুধ, শুক্র ক্লাস 10 এই সপ্তাহে 3 দিন করে তোমাদের ঠিক সকাল 7টাতে ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, আর ওই ক্লাসের মধ্যে যে পিডিএফটি শেষ পর্যন্ত ফাইনাল পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, ওখানে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, আর আমাদের এই ক্লাসটি সকাল 7টাতে হওয়ার কথা ছিল, বিশেষ কারণবশত নিতে পারিনি, তাই একটু বে টাইমে নেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটির মধ্যে জয়েন করো। ওকে, আগামীকাল 7টাতেই হবে। তাহলে আর বেশি দেরি না করে আমরা প্রথমত কোশ্চেনের দিকে আসি। তো একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্নতে বলছে 1 AMU এর মান কত। তো 1 AMU এর মান, এখানে অপশানগুলো একটু ভুল রয়েছে। যদি গ্রামে দেওয়া থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1.66 ইন্টু 10⁻⁻27। আচ্ছা, এটা হচ্ছে কেজিতে। আর যদি গ্রামে থাকে তাহলে আমরা লিখব 1.66 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। এখানে এই অপশানগুলোর মধ্যে কোনোটাই পটেনি। কেজিতে থাকলে 10⁻20⁻27 হবে এবং গ্রামে থাকলে 10⁻⁻4 হবে। ওকে, নেক্সট 1.2 বলছে অণুর সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কোনটির মধ্যে। তো একটা একটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে যে কোনটির মধ্যে অণুর সংখ্যা বেশি রয়েছে। তো নেক্সট পেজে তোমাদের এখানে কোশ্চেনটা তুলে রেখেছি, কোনটির অণুর সংখ্যা বেশি হয়েছে সেটা একটু আমরা দেখে নেব। তো প্রথমটাকে যদি আমরা পরীক্ষা করি 1 গ্রাম CO2। ওকে, এটিকে নিয়ে আমরা শুরু করছি প্রথমত। তো এই CO2 এর আণবিক ভরটা আমাদের নির্ণয় করতে হবে। আণবিক ভর কার্বনের 12, ও এর 16 হয়ে থাকে, আর দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে 12 + 16 × 2 = 32 = 44 গ্রাম হচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 44 গ্রাম CO2-র আণবিক ভর, অণুর সংখ্যা, অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। একে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা NA বলে থাকি। আর এখানে বলেছে 1 গ্রামের জন্য 1 গ্রাম CO2-র অণুর সংখ্যা কত, তাহলে আমরা লিখতে পারি 6.022 ইন্টু 10⁻23/44 ইন্টু 1। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে থাকব যে 0.136 ইন্টু 10⁻23। আচ্ছা, এটা হয়ে গেল। আর আমরা ছোট্ট একটু পাশে লিখে রাখছি এই N 6.022 ইন্টু 10⁻23কে আমরা NA লিখতে পারি। তাহলে ঠিক ওটাই NA ভাজিতক 44, এটা আমরা পাশে একটু করে রাখলাম। ওকে, নেক্সট পরবর্তী অপশান রয়েছে 1 গ্রাম H2। তাহলে আমরা এখানে লিখে নেব যে 1 গ্রাম H2 এর জন্য, তাহলে 1 গ্রাম H2 এর জন্য H2 এর আণবিক ভর নির্ণয় করব। আণবিক
ভর, এইচের 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2, তাহলে লিখতে পারি 2 গ্রাম H2-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ঠিক পাশে আবারও Na লিখে রাখলাম। তো 1 গ্রাম H2-তে অণুর সংখ্যা তাহলে কত হবে? 6.022 ইন্টু 10⁻23 বাই 2, আর 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 3.011 ইন্টু 10⁻23। আর এটা যে আমরা লিখেছি একে আমরা বা হিসাবে লিখতে পারি যে Na/2। ওকে, নেক্সট পরবর্তী আমাদের অপশান যেটি ছিল একটু দেখে নিই, 1 মিনিট, যে 1 গ্রাম O2। ওকে, 1 গ্রাম O2, আবারও ঠিক একই রকমের O2 এর আণবিক ভর নির্ণয় করব। আণবিক ভর ও এর 16 হয়ে থাকে, আর দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32 গ্রাম। আবারও ঠিক একই রকম লিখব, 32 গ্রাম O2-র অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23 বাই Na। আর 1 গ্রাম O2 অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 32। আর একে আমরা ক্যালকুলেশান করলে মানে 6.022-কে 32 দিয়ে যদি ভাগ করি আমরা পেয়ে যাব 0.188 ইন্টু 10⁻23, যেমন ছিল তেমন রেখে দিলাম। একেও ঠিক আগের মতো আমরা করতে পারি যে Na ভাজিতক 32। নেক্সট পরবর্তী অপশান 1 গ্রাম CH4, ঠিক একই রকমের আবারও CH4-এর আণবিক ভর নির্ণয় করব। আণবিক ভর কার্বনের 12 প্লাস এইচের 1, আর 4টি এইচ রয়েছে তাই 4 দিয়ে গুণ দিলাম, 12 প্লাস 1 4 4, তাহলে আমরা লিখতে পারি 16 গ্রাম। তাহলে আমরা এখানে আবারও লিখব 16 গ্রাম CH4-এ অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই Na। নেক্সট 1 গ্রাম CH4-এ অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 16। এই 6.022 ইন্টু একে যদি আমরা 16 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 0.376 ইন্টু 10⁻23, বা আমরা একে আবারও আগের মতো লিখছি Na ভাজিতক 16। এখন আমরা দেখছি কোনটার মধ্যে বেশি, এদিকে 3.76, অপোজিটে 1.88, এদিকে রয়েছে 3.011, এদিকে রয়েছে 0.136। তাহলে কোনটিতে বেশি হলো? অবশ্যই 1 গ্রাম হাইড্রোজেন H2 এর জন্য। তাহলে আমাদের উত্তর চলে এলো 1 গ্রাম হাইড্রোজেন মানে H2। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমাদের এই রকম ক্যালকুলেশানগুলো করতে সমস্যা হয় তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদের জন্য এই পদ্ধতিটা করে রেখেছি, যেই Na-কে 44 ভাগ করা হবে, এদিকে Na-কে 2 ভাগ করা হচ্ছে, এদিকে Na-কে 32 ভাগ, এদিকে Na-কে 16 ভাগ। তাহলে কোন ভাগের মধ্যে সবথেকে বেশি হচ্ছে? অবশ্যই এই Na-কে 2 ভাগ করলে প্রত্যেকটা ভাগে যতগুলো অণুর সংখ্যা থাকবে আর কোনোটাতেই থাকবে না। ওকে, আর তাহলেই আমরা এখানে বলতে পারি মানে ওই Na-এর নিচে যার সবথেকে ছোট সংখ্যা রয়েছে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর আমরা এখানে এত সব ক্যালকুলেশান করেছি, তোমরা মোটামুটি যেহেতু এটা 1 নাম্বারের কোশ্চেন, CO2, H2,
O2 এবং CH4 বা CH3 রয়েছে, এই চারজনের আণবিক ভর নির্ণয় করবে। যার আণবিক ভর কম হয়ে যাবে সেটি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। দেখো চারটির আণবিক ভর আমরা নির্ণয় করে ফেলেছি। তোমরা দেখবে এই যে H2 এর আণবিক ভর সব থেকে কম, তাহলে আমরা উত্তর দেখে নেব যে 1 গ্রাম H2। ওকে, নেক্সট, তাহলে আমরা এখানে 1 গ্রাম H2তেই মার্ক করে দিলাম। নেক্সট পরবর্তী প্রশ্ন একটা ম্যাথ রয়েছে, এটার একটু অ্যান্সারটা আমরা ঠিক একই রকমের একটু ক্যালকুলেশন দেখে নিই। একটি নিরেট বস্তু জলে 3/5 অংশ নিমজ্জিত হয়ে ভাসে, বস্তুর ঘনত্ব কত? তো বস্তুর ঘনত্বকে নির্ণয় করার জন্য আমরা একটু ধরি বস্তুটি মোট মোট এক অংশ আমরা ধরলাম। এবারে জলের বাইরে আছে, জলে যখন নিমজ্জন করা হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি জলের বাইরে আছে। তাহলে জলের বাইরে যদি জলের নিচে যদি 3/5 থাকে, তাহলে জলের বাইরে কত আছে? 1 হচ্ছে মোট অংশ, 1 থেকে 3/5 বিয়োগ করে দিলাম, এটি আমরা পেয়ে যাব কত? ধরলাম এই একটি বলটা টোটাল রয়েছে মোট 1। ওকে, এবারে এই হচ্ছে জলের এই অংশটা 3/5, তাহলে কতটা জলের বাইরে রয়েছে মানে উপরে রয়েছে? 1 থেকে 3/5 মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব, আর সেটাই আমরা এখন করেছি। তাহলে মাইনাস করলে পাচ্ছি 2/5 অংশ, এটা বাইরে আছে। এখন যতটা বাইরে জলের নিচে আছে ততটা জল অপসারণ করেছে। এই অঞ্চলটি যেহেতু জলের মধ্যে প্রবেশ করেছে, এই অঞ্চলে যতটা জল ছিল ততটা জল পাশে সরে গিয়েছে। তাহলে আমরা লিখব অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন হচ্ছে 3/5। এটা তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই রয়েছে। এবারে যেহেতু এটা বস্তুর কিছুটা অংশ জলের মধ্যে গিয়েছে, তাই বস্তুর আয়তন আমরা দিলাম VO। কেন দিচ্ছি? যে বস্তুকে আমরা ইংলিশে অবজেক্ট বলে থাকি, তাই আমরা VO দিলাম। পাশেই লিখে দেই VO সমান বস্তুর আয়তন। ওকে, নেক্সট, যখন বস্তুগুলো ভাসে তার যেসব শর্ত থাকে সেই শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তানুসারে বস্তুর ওজন সমান বস্তু দ্বারা অপসারিত জলের ওজন। বস্তু দ্বারা অপসারিত জলের ওজন। ওকে, এখন বস্তুর ওজন আমরা কীভাবে নির্ণয় করব? বস্তুর একটা ঘনত্ব আছে ইন্টু ওই বস্তুটির একটি আয়তন আছে, আর ওই বস্তুটির অভিকর্ষজ ত্বরণ। ওই বস্তুটির অভিকর্ষজ ত্বরণ। ওকে, এবার বস্তু দ্বারা অপসারিত জলের ওজন ঠিক একই রকমের ঘনত্ব থাকছে, তার সঙ্গে আয়তন থাকছে, তার সঙ্গে ওই অভিকর্ষজ ত্বরণ। ওকে, এখন বস্তুর ঘনত্বকে আমরা ডেল ও দ্বারা চিহ্নিত করি। ডেল হচ্ছে ঘনত্ব আর ও হচ্ছে বস্তুর যেটা অবজেক্ট আমরা বলেছি আগে, ইন্টু
আয়তন ভি, আর যেহেতু বস্তুর জন্য নির্ণয় করছি ভি ও দ্বারা চিহ্নিত করি, ইন্টু অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা চিহ্নিত করি, এটা আমাদের সাধারণ ব্যাপার, সবাই জানো। আবার এদিকে বলছে ঘনত্ব, এটা হচ্ছে জলের নির্ণয় করছি, তাই আমরা এখানে ঘনত্বের জন্য ডেল হয়ে গেল জল, তাই আমরা ওয়াটার করলাম, ইন্টু আয়তন, অপসারিত জলের আয়তন আমরা এখানে কত নির্ণয় করেছিলাম 3/5 ইন্টু V0, ওটাই আমরা সেখানে পুট করব, যে 3/5 ইন্টু আর দেওয়ার দরকার নেই, V0 দিচ্ছি, ওকে, ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি। এখন দুই পক্ষে জি জি কেটে যাবে, ওকে, তাহলে এদিকের জি কেটে গেল, এদিকে V0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো ডেল জিরো সমান ডেল ডাব্লু, যেটা আমরা জানি যে জলের ঘনত্ব ডেল ডাব্লু সমান হয়ে থাকে 1, এটা আমাদের জানা, যে আমরা ধরে নিয়ে লিখে দিচ্ছি, ধরি ডেল ডাব্লু সমান 1। আচ্ছা, এটা ধরি লিখলে একটু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, এখানে আমরা লিখে দিই আমরা জানি, ওকে, তাহলে আমরা জানি ডেল ডাব্লু সমান 1, তাহলে এখানে 1 পুট করলাম ইন্টু 3/5, তাহলে 1 ইন্টু 3/5, আর 3/5কে ভগ্নাংশ আকার থেকে ভাঙলে আমরা পেয়ে যাব 0.6, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর এরকম প্রশ্নতে যদি এরকম শর্টে থাকে তাহলে এত সব কিছু ক্যালকুলেশন করার দরকার নেই, ওই 3/5 রয়েছে, 3কে 5 দিয়ে ভাগ করে দেবে, পেয়ে যাবে 0.6, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার করে দেবে। যদি এটা ডিটেলসে থাকে তাহলে ধরো 2 নাম্বারে যদি পরীক্ষাতে দিয়ে দেয় তাহলে তোমরা ডিটেলসে করবে, ওকে, তাহলে আমরা অ্যান্সারটি নির্ণয় করে ফেললাম 0.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে মার্ক করে নিতে পারি যে 0.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। নেক্সট বলেছে স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত কি, এটি হচ্ছে mt⁻²। নেক্সট সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে যে গ্যাসটি ওই বোতল থেকে বুদবুদ আকারে নির্গত হয় সেটি কার্বন ডাই অক্সাইড। নেক্সট অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতুর নাম জিঙ্ক। নেক্সট একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যুক্ত করলে হলুদ বর্ণ ধারণ করে, সেটি হয়ে থাকবে ডি, ওকে, >7। নেক্সট এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে রৈখিক ভরবেগ হয়ে যাবে √2mE। নেক্সট আমরা এখন মোটামুটি একের দাগে সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লেখো কমপ্লিট করলাম। নেক্সট আমরা এখন ওই 2 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তো তার প্রথমত এসটিপিতে একটি অঙ্ক রয়েছে যে এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত, তো এটা আমরা পাশেই নির্ণয় করে নিতে পারি। এসটিপিতে 2.2 গ্রাম CO2 মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত, তো CO2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর কার্বনের 12, অক্সিজেন মানে ও এর 16, দুটো ও রয়েছে 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 + 16 2 32, এটা আমরা পাচ্ছি 44 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি 44 গ্রাম CO2 আয়তন সমান হয়ে যাচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে বলেছে 2.2 গ্রাম CO2 আয়তন কত হয়ে যাবে 22.4/44 ইন্টু 2.2, পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, 22 দিয়ে দিলে 22 2 44। আচ্ছা, এখানেও আমরা পয়েন্টটাকে তুলে দিই, পয়েন্ট তুলে নিচে একটা 10 আসবে, তো 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, 2 2 4,
আমরা পাচ্ছি 112/10 তো নিচে যেহেতু দুটো শূন্য রয়েছে তো আমরা ডান দিক থেকে আমরা দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এখন ওরই সঙ্গে অথবাতে আরও একটি প্রশ্ন দেওয়া রয়েছে যে কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বনের শতকরা ভাগ দেখো। তো এটি একটু নির্ণয় করে নিই। কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বনের শতকরা ভরগত পরিমাণ কত? তো কার্বন ডাই অক্সাইড CO2 এর আণবিক ভর কার্বনের 12, অক্সিজেনের 16, দুটো অক্সিজেন রয়েছে তাই আমরা 2 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 12 + 16 2 32, তাহলে পেয়ে গেলাম 44 গ্রাম। এখন কার্বনের শতকরা বলছে, তাহলে কার্বন কি? কার্বন হচ্ছে সি, এর আণবিক ভর আমরা নির্ণয় করব। এর আণবিক ভর হচ্ছে 12 গ্রাম হয়ে থাকে। এখন আমরা দেখব যে 44 গ্রামের সাপেক্ষে 12 গ্রাম কত শতাংশ। আমরা এখানে লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড CO2 এর মধ্যে 12 গ্রাম কার্বন এর শতকরা পরিমাণ হয়ে যাবে যে আমরা কার্বনের নির্ণয় করব তাই আমরা উপরে 12 দিলাম, আর যার সাপেক্ষে নির্ণয় করব তাকে আমরা নিচে রাখলাম ইন্টু 100। ওকে, এখন যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 2 4, 2 2 4, 2 6 12, আবারও 2 দিয়ে দিলে 2 3 6, এদিকে হয়ে যাচ্ছে নিচে 11, তাহলে উপরে 300/11, আর একে ভাগ করলে আমরা পেয়ে যাব 27.27%। ওকে, বা একে আমরা লিখতে পারি ওটাই থাক। ওকে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা মোটামুটি 2.1 দুটোই কমপ্লিট করলাম। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে বার্নলের নীতি কোন রাশির সংরক্ষণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? সেটি হয়ে যাবে শক্তি। নেক্সট, পৃষ্ঠটানের মাত্রিয় সংকেত লেখো MT⁻²। পরবর্তী প্রশ্ন, লোহার ঘনত্ব। আচ্ছা, এটা একটা ছোট অংশ, তো তোমাদের ক্যালকুলেশন করে একটু দেখিয়ে দিই। লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে লোহার আপেক্ষিক গুরুত্ব কত? তো আমরা এখানে একটি আপেক্ষিক গুরুত্বের যে সমীকরণটি জানি সেটা আমরা এখানে পুট করব। আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। ওকে, তো এখানে পদার্থের ঘনত্ব দেওয়া হয়েছে যে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয়ে যাবে কত? এটা 1 গ্রাম সেন্টিমিটার, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তো আমরা এখানে ওটাই পুট করব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এদিকে গ্রাম পার সেন্টিমিটার কিউব কেটে গেল, তাহলে সেই পড়ে থাকলো 7.8, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখতে পারি 7.8। নেক্সট বলছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও। এই যে দেওয়া হয়েছে Na2SO4। নেক্সট, একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। যেখানে দেওয়া হয়েছে ক্যালসিয়াম বাইকার্বনেট, সংকেত দেওয়া হয়েছে CaHCO3 2।
নেক্সট অথবাতে বলছে একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। নাম বলা হয়েছে ক্ষারকীয় লেড ক্লোরাইড এবং তার সংকেত বলেছে PbOH Cl। 2.7 বলছে 1 কিলোওয়াট সমান কত জুল? 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, এখন আমরা 2-এর দাগের কোশ্চেনগুলো কমপ্লিট করলাম। এরপরে আমরা 3-এর কোশ্চেনে আসছি। প্রথমত 3.1-এ কী দিয়েছে দেখে নিই। 1.7 গ্রাম অ্যামোনিয়াতে এইচ পরমাণুর সংখ্যা কত? তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যামোনিয়া, যার সংকেত হয়ে থাকে, অ্যামোনিয়ার সংকেত হয়ে থাকে NH3। অ্যামোনিয়ার আণবিক ভর নির্ণয় করব। আণবিক ভর এনের হয়ে থাকে 14, আমাদের প্রশ্নতেই দেওয়া রয়েছে, প্লাস এইচের 1, 3টি এইচ রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 14 প্লাস 3, তাহলে মানে 3, 14-র সঙ্গে 3 যোগ করলে আমরা পেয়ে যাব 17 গ্রাম। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 17 গ্রাম NH3-তে 6.022 ইন্টু 10⁻23টি NH3 অণু আছে। তাহলে এখানে প্রশ্নে বলেছে 1.7 গ্রাম NH3-তে তাহলে কতগুলো অণু আছে? 6.022 ইন্টু 10⁻23/17 ইন্টু 1.7। পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, 17 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 6.022 ইন্টু 10⁻23 থেকে 1 কমে যাবে, 22টি NH3 অণু আছে। ওকে, এখন আমরা লিখতে পারি যে একটি NH3 অণুতে আমরা দেখতে পাচ্ছি 3টি এইচ পরমাণু আছে। ওকে, তাহলে আমরা যেটা নির্ণয় করলাম যে 6.022 ইন্টু 10⁻22টি NH3 অণুতে 3/1 ইন্টু 6.022 ইন্টু 10⁻22টি এইচ পরমাণু আছে। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করে নিই, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে 3-এর সঙ্গে 6.0122 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি যে 3 2 6, 3 2 6, 3 0 0, দশমিক চলে এলো, 6 3 18 ইন্টু 10⁻22 আর সমান 1 আমরা এই দশমিকটাকে যদি এক ঘর এদিকে আনি তাহলে 1.8066 ইন্টু 10⁻23। যেহেতু একটা দশমিক এদিকে এনেছি তাই 1 আমরা বাড়িয়ে দিয়েছি। এতটি এইচ পরমাণু আছে। ওকে, তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অথবাতে ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন যেমন আমরা করেছিলাম ঠিক তেমনই আরও একটা কোশ্চেন রয়েছে, এটারও আমরা সলিউশনটা দেখে নেব। ওকে, STPতে 112 লিটার কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? তো আমরা এখানে লিখতে পারি STPতে 22.4 লিটার CO2-র 6.022 ইন্টু 10⁻23টি CO2 অণু আছে। ওকে, এবার আমাদের এখানে বলেছে 112 লিটার। এবারে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই 22.4 লিটার কোথা থেকে এলো? তো এই পরিমাণটা STPতে যে কোনো গ্যাসের জন্য আয়তন হয়ে থাকে এত।
ওকে, তার আণবিক ভরের ওপর, তাই আমরা 22.4 লিটার করেছি। এবার 112 বলেছে, 112 লিটার CO2-তে কতগুলো কার্বন ডাইঅক্সাইডের অণু থাকে? তাহলে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 112। উপরের পয়েন্ট উঠে গেলে উপরে একটা শূন্য যাচ্ছে, 112কে 2 দিয়ে চলে যাবে। ওকে, আর এদিকে হচ্ছে 2 5 10। তাহলে আমরা এই 6.022কে 5 দিয়ে গুণ করব। আচ্ছা, গুণ এখন না করে আমরা রেখে দিচ্ছি, পরে আমাদের এটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে রাখলাম 5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণু আছে। ওকে, নেক্সট আমরা লিখতে পারি যে একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি অক্সিজেনের পরমাণু আছে? 2টি অক্সিজেনের পরমাণু আছে। তাহলে আমরা যেটা নির্ণয় করেছিলাম 5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি অক্সিজেন পরমাণু থাকবে? তাহলে 2/1 ইন্টু এদিকে 5 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। ওকে, এবারে আমরা এটাকে পুরোটা গুণ করব। 5 2 গুণে 10 হয়ে যাচ্ছে, ইন্টু 6.022 ইন্টু 10⁻23। আর 10 গুণ করলে 23-এর পরিবর্তে একটা শূন্য বেড়ে হয়ে যাবে 24, 10⁻24টি অক্সিজেন পরমাণু আছে। ওকে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল এটি। নেক্সট পরবর্তী 3.2-তে এখানেও একটা অঙ্ক রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 গ্রাম জলে সর্বাধিক 25 গ্রাম কোনো লবণ দ্রবীভূত আছে। ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত? তো আমাদের প্রশ্নের মধ্যে দ্রাবক বলে দিয়েছে 40 গ্রাম, দ্রাবক সমান 40 গ্রাম, এবং দ্রাব সমান বলেছে 25 গ্রাম। তাহলে দ্রাবতার সমান জিজ্ঞাসা করেছে। দ্রাবতার একটা আমরা সমীকরণ জানি, যে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। তাহলে দ্রাবের ভর কত? 25 গ্রাম। দ্রাবকের ভর কত? 40 গ্রাম। গ্রাম গ্রাম কেটে গেল, 5 দিয়ে দিলে 5 আষ্টে 40, 5 5 25। আমরা পাচ্ছি 5/8। 5কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাবো, আচ্ছা 1 মিনিট, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে 0.625 এত আমাদের দ্রাবতা। নেক্সট পরবর্তী 3.3-তেও একটি ছোট অঙ্ক রয়েছে, এটাও একটু আমরা দেখে নিই। একটি ইঞ্জিনের ক্ষমতা 10 কিলোওয়াট। 200 কেজি ভরের একটি বস্তুকে 40 মিটার উঁচুতে তুলতে তার কত সময় লাগবে? তো ক্ষমতা পি সমান বলেছে 10 কিলোওয়াট, তারপরে 200 কেজি ভর, এটা এম সমান বলেছে 200 কেজি। 40 মিটার উঁচুতে তুলতে হবে, এই সমান 40 মিটার। সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমাদের এগুলো একটু, তারপরে জি দেওয়া রয়েছে, জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলোকে একটু একক পরিবর্তন করতে হবে। এখানে কিলো ওয়াট রয়েছে, কিলো ওয়াট থেকে ওয়াটে যাব, তার জন্য আমি এখানে একে 1000 দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম 1-এর পিঠে 4টি শূন্য।
ওকে, এত ওয়াট। নেক্সট এদিকে কেজিতে রয়েছে, কেজি থেকে নিউটনে নিয়ে যাব। নিউটনে নিয়ে যাওয়ার জন্য 200-র সঙ্গে জি গুণ করব, আর আমাদের জি এখানে দেওয়া রয়েছে 10। ওকে, এত নিউটন। আর এখানে ঝামেলা বাড়াচ্ছি না, একেবারে ক্যালকুলেশনেই আমরা মানগুলো পুট করে দেব। আর এদিকে 40 মিটার আছে, মিটারেই থাকবে। এখন আমরা একটা যে সমীকরণ জানি, যে ক্ষমতা সমান বল গুণিতক সরণ বাই সময়। যেহেতু আমরা সময় নির্ণয় করব, সময় সমান বল গুণিতক সরণ বাই ক্ষমতা করতে পারি। তাহলে এখানে বল কত? বল মানে বলা হয়েছে, আচ্ছা 1 মিনিট, বল মানে বলা হয়েছে ভরকে। ওকে, এই যে 200 ইন্টু 10 হয়ে গেল। সরণ কত? মানে উচ্চতাকে বলেছে 40 মিটার, বাই ক্ষমতা কত? মানে পি। একের পিঠে আমরা 4টে শূন্য দিয়ে দিলাম। এখন নিচের 4টে শূন্য, উপরের 1 2 3 4, 4টে শূন্য কেটে দিলাম। তাহলে 4 দুগুণে 8, এত সেকেন্ড। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এখন 3.4, এটা আমরা দেখছি যে বার্নলের উপপাদ্যটি বিবৃতি করো। তো বার্নলের উপপাদ্য 3টি উপপাদ্য থেকে থাকে, যেটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড এবং থার্ড। যেখানে ওরই সঙ্গে বলছে গাণিতিক রূপটিও নির্ণয় করে। এই যে গাণিতিক রূপটি রয়েছে প্রথমটার, আর দ্বিতীয় তৃতীয় কোনো গাণিতিক রূপ নেই, ব্যাখ্যা হিসাবে দিয়েছি, ব্যাখ্যাগুলো করার দরকার নেই। তো এই 3টে সূত্র লিখে দিও, তার সঙ্গে ওই গাণিতিক রূপটি লিখো। ওকে, অথবাতে বলছে ধারারেখ প্রবাহ বলতে কি বোঝো? সাইফনের একটি ব্যবহার লেখো। তো আমরা এখানে ধারারেখ প্রবাহ কাকে বলে তুলে ধরেছি, এই যে বা আমরা স্থির প্রবাহ বলে থাকি, এবং এরই সঙ্গে সাইফনের প্রয়োগ বা সাইফনের কাজও দেওয়া রয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন 3.5 বলছে সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে? সমীকরণ সহ লেখো। এই যে সালফিউরিক অ্যাসিড বলছে বেরিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিড, মানে সেই অ্যাসিডটাকে নিয়ে যোগ করব। সাদা রঙের কেলাসাকার বেরিয়াম সালফেট অধক্ষেপ যদি নির্গত হয়, তাহলে আমরা জেনে নেব যে ওটি একটি সালফিউরিক অ্যাসিড। আর ওই অধক্ষেপ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়। ওকে, নেক্সট, অথবাতে বলছে পরীক্ষাগারে HCl শনাক্ত করা হয় কিভাবে? সমীকরণ সহ লেখো। এই যে সমীকরণ সহ মানে 1 2 3, 3টি পদ্ধতিতে একটু ছোট ছোট করে লিখে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে নিচে শেষে সমীকরণ। নেক্সট, আমরা এখন 3-এরগুলো কমপ্লিট করলাম। তারপরে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমত বলছে মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন, এই যে ছোট করে সংজ্ঞা দিয়েছি। নেক্সট, ওরই সঙ্গে একটি অঙ্ক দিয়েছে, এটা একটু দেখে নেব। এসটিপিতে 44.8 জুল, কোনো গ্যাসের ভর 68 গ্রাম, গ্যাসটির আণবিক ওজন কত? তো এসটিপিতে 44.8, আচ্ছা এটা জুল হয়েছে, এটা হচ্ছে লিটার হবে। ওকে, এত লিটার গ্যাসের ভর যদি 68 মানে 68 গ্রাম হয়ে থাকে, তাহলে এসটিপিতে 22.4 লিটার। 22.4 কোথা থেকে এলো? এটা হচ্ছে যে কোনো গ্যাসের আণবিক ভরের আয়তন। তাহলে এত লিটার গ্যাসের ভর হয়ে যাবে 68/44.8 ইন্টু 22.4। তো পয়েন্ট উঠে গেলে এদিকে নিচে 10 নামবে, নিচের পয়েন্ট উঠে গেলে উপরে 10 যাবে। তাহলে 10 10 কেটে গেল, আর এদিকে 224কে 2 দিয়ে চলে যাচ্ছে, আর এদিকে 2 দিয়ে দিলে 2 3 6, 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 34 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট
4.2 এখানে বলছে D1 ও D2 ঘনত্ব বিশিষ্ট দুটি তরলকে সমভরের অনুপাতে মেশানো হলো, দেখাও যে মিশ্রণটির ঘনত্ব হবে 2D1 D2 বাই D1 প্লাস D2। এই যে এখানে দেওয়া হয়েছে, তো ওখানে ডি দেওয়া হয়েছে, এখানে আমার উত্তরের মধ্যে রো দেওয়া রয়েছে, এই রোটা হচ্ছে এভাবে। তো রো যেখানে যেখানে দেওয়া রয়েছে রো এর পরিবর্তে তোমরা ডিটাকে পুট করে দিও। ওকে, নেক্সট অথবাতে বলছে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক লেখো, যেটা লেখা রয়েছে যে নিউটন মিটার ইনভার্স। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটু ছোট কি প্রশ্নটি বলছে দেখে নিই। 1 লিটার আয়তনের একটি তরলের ওপর চাপ ক্রিয়া করায় তরলের আয়তন হয় 0.245 ml, কমে গেল। এই তরলের আয়তন বিকৃতি নির্ণয় করো। তো আয়তন বিকৃতির জন্য যে সমীকরণটি থাকে সেটা আগে তুলে নেই। আয়তন বিকৃতি এটা হচ্ছে আমাদের জানা যে ছোট ভি বাই বড় ভি। এখন ছোট ভি বড় ভি কি সেটা একটু বলে দিচ্ছি, যে বড় ভি সমান হচ্ছে প্রাথমিক আয়তন। ওকে, প্রাথমিক আয়তন, এর প্রাথমিক আয়তন কত ছিল? 1 লিটার, আর 1 লিটারকে আমরা বলতে পারি 1000 ml। ওকে, এবার ছোট ভি কি বলছে? ছোট ভি সমান অন্তিম আয়তন। ওকে, অন্তিম আয়তন। অন্তিম আয়তন বলতে চাপ দেওয়ার পরে আয়তন কত হয়েছে। তো এখানে বলছে 0.245 ml কমে গেছে চাপ দেওয়ার ফলে। তাহলে আমরা এই 1000 ml থেকে 0.245 ml যদি মাইনাস করে দেই তাহলে আমাদের অন্তিমটা পেয়ে যাব। তো মাইনাস করলে আমরা পাচ্ছি 999.755 ml। এবারে আমরা মানগুলো পুট করে দিই, আমাদের ক্যালকুলেশান চলে আসবে। যে ছোট ভি এর মান বলেছে 999.755, ওকে, বাই ক্যাপিটাল ভি বলেছে 1000 লিটার, মানে সরি 1000 ml, তাই আমরা 1000 দিলাম। এবার লিটারটা কেন বসানো হয়নি? কারণ নেক্সট পরবর্তী যে ছোট ভি এর মানটা দেওয়া রয়েছে এটা হচ্ছে ml এককে রয়েছে। এটাও যদি লিটার এককে থাকতো তাহলে অবশ্যই আমরা লিটারেই করতাম। ওকে, তাহলে এদিকে তো 1000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি, এই 3টে শূন্য বা এই দশমিক যদি তুলে দেই নিচে 3টে শূন্য আসবে, কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। নিচে রয়েছে 3, এদিকে রয়েছে 3, মানে 3 3 6টি শূন্য। তাহলে আমরা সংখ্যাগুলো আগে পুট করে দেই। ডান দিক থেকে 6টি সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো, 1 2 3 4 5 6, তাহলে দশমিক হয়ে যাবে এইখানে। ওকে, তাহলে দশমিক হয়ে গেল এইখানে, তার আগে একটি জিরো দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি অঙ্ক রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে স্কুলটা প্রচুর ঘন ঘন ম্যাথ দেওয়া রয়েছে। ওকে, 40 কেজি ভরের একজন বালক 10 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 5 সেকেন্ডে একটি সিঁড়ির 10টি ধাপ উঠতে পারল। প্রতি ধাপের উচ্চতা 10 সেন্টিমিটার হলে বালকটির ক্ষমতা কত? তো আমরা এখানে মোট ওজন দেখে নেব। মোট ওজন বা মোট ভর আমরা এম দ্বারা চিহ্নিত করি। বালকটির ওজন 40, তার সঙ্গে সে আবার 10 কেজি নিয়ে যাচ্ছে, তাহলে টোটাল হয়ে গেল 50 কেজি। এবারে সে 10টি ধাপ উঠল, 10টি ধাপ উঠেছে এবং একটি একটি ধাপের উচ্চতা হচ্ছে 10, তাই আমরা এই 10 গুণিতক 10 করলাম সমান 100 সেন্টিমিটার। আর টি সমান তো দেওয়াই রয়েছে 5 সেকেন্ড। এখন বলেছে ক্ষমতা পি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে ক্ষমতার সমীকরণটি জানি যে পি সমান ডাব্লু বাই টি। ওকে,
এখন এখানে কিন্তু ডাব্লু এর মান কোথাও দেওয়া নেই, তো আমরা ডাব্লু এর মানটি আগে নির্ণয় করব। ডাব্লুকে আমরা কৃতকার্য বলে থাকি। কৃতকার্য ডাব্লু সমান এম জি এইচ। তো এম এর মান দেওয়া রয়েছে 50, জি এর মান কিছু না দেওয়া থাকলে আমরা ধরে নেব 9.8, তাহলে জি এর মান দিয়ে দিলাম 9.8, আর এইচের মান হয়ে থাকে 100। আমরা এটা ক্যালকুলেশন আর করলাম না, রেখে দিলাম, এখানেই ক্যালকুলেশন করে নেব। তো ডাব্লু এর মানটা আমরা একে একে বসিয়ে দেই। 50 ইন্টু 9.8 ইন্টু এদিকে হচ্ছে 100 বাই টি এর মান 5 সেকেন্ড। পয়েন্ট তুলে দিলে নিচে আমরা 10 পাচ্ছি, 0 0 কেটে গেল, 5 দিয়ে দিলে 5 একে 5, 0 চলে এলো। তাহলে 98 গুণিতক 10 গুণিতক এদিকে 10, তাহলে আমরা পাচ্ছি 98 এর পিঠে দুটো শূন্য। আর ক্ষমতা এর একক হয়ে থাকে ওয়াট, ডাব্লু। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে এলাম। এখানে কি বলছে একটু দেখে নিই। 36 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 1500 কেজি ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে? তো বেগ বলেছে ভি সমান 36 কিলোমিটার পার ঘন্টা, তারপরে ভর বলেছে এম সমান 1500 কেজি। তো কৃতকার্য ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে এই কিলোমিটার থেকে ঘন্টাতে কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে, এখান থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে। তো আমরা মিটার পার সেকেন্ডে যখন যাব তাকে আমরা 5/18 দিয়ে গুণ করব, এত মিটার পার সেকেন্ড। এটি আমরা রাখলাম। এম এখানে কেজিতে দেওয়া রয়েছে, কেজি থেকে নিউটনে যেতে হবে, আর কেজি থেকে নিউটনে যাওয়ার জন্য আমরা 9.8 দিয়ে গুণ করে থাকি, এত নিউটন। এখানেই থাকলো, ক্যালকুলেশন কিছুই করলাম না। এখন কৃতকার্য ডাব্লু সমান একটা সমীকরণ রয়েছে এম ইন্টু ভি। ওকে, তো এই এম এর মানটা আমরা দিয়ে দিলাম 1500 ইন্টু 9.8 ইন্টু ভি এর মান রয়েছে 36 গুণিতক 5/18। 18 দিয়ে দিলে 18 দুগুণে 36, এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে আমরা পাচ্ছি 10, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 150 গুণিতক 98 গুণিতক 2 গুণিতক 5, আর টোটাল আমরা এটা গুণ করলে পেয়ে যাব 147,000 জুল পার সেকেন্ড। এটা যেহেতু ডাব্লুর মান নির্ণয় করছি, ডাব্লু এর একক হয়ে থাকে জুল পার সেকেন্ড, আর এটি আমরা জুল পার সেকেন্ড করলাম, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট 4.4, এখানে বলছে অ্যাসিড বৃষ্টি কি? তো এই যে অ্যাসিড বৃষ্টি বলা হয়েছে কি, এটা তোমরা দেখে নিও। নেক্সট বলেছে NaOH দ্রবণের সঙ্গে জিঙ্ক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটে থাকে? তো সেটা আমরা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে এখানে। নেক্সট অথবাতে দেওয়া রয়েছে শিল্পক্ষেত্রে HNO3 এর একটি ব্যবহার লেখো। অতি উষ্ণ CU এর ওপর দিয়ে HNO3 বাষ্প চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তো আমরা দুটোই প্রশ্ন পাশে দিয়েছি, যে এখানে কৃত্রিম লিওন ও সিল্ক রং সেলুলোয়েড এবং কলডিয়ন প্রভৃতি উৎপাদনে ব্যবহৃত হয়। এটি হচ্ছে অথবার প্রথম কোশ্চেন, এখানে লিখে দেই যে অথবা। নেক্সট তার সঙ্গে রয়েছে উষ্ণ কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করলে কি হয় এবং তার সঙ্গে বিক্রিয়া। পরবর্তী 4.5-এ যাচ্ছি, দ্রাবতা লেখো কাকে বলে। এই যে দ্রাবতা লেখো, ছোট্ট করে একটা সংজ্ঞা তুলে ধরেছি। নেক্সট ওর সঙ্গে বলছে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো।
তো প্রকৃত দ্রবণ এবং কলয়েডীয় দ্রবণের আমি 4টে পার্থক্য তুলে ধরেছি, তোমাদের যেটা খুশি তা দিতে পারো। ওকে, তাহলে আজকে আমাদের এই টপিকের মধ্যে যা কিছু ছিল আমরা সব কিছু কমপ্লিট করলাম। যদি এরপরেও কিছু সমস্যা তোমাদের থেকে থাকে অবশ্যই ক্লাসের নিচে কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না। ওকে, আর আমরা প্রথমত রুটিনটা আগে থেকেই বলে দিয়েছি। তো রুটিন অনুসারে আমরা গতকাল বলছি আগামীকাল এর পরবর্তী যে স্কুলটি রয়েছে সে স্কুলটি নিয়ে আমরা আবারও আলোচনা করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।